জিতে গেল জিতে গেল জোহরান মামদানি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সারা বিশ্বে যে ছেলেটি তোলপাড় লাগিয়ে দিয়েছে, আমেরিকাতে সবচেয়ে প্রভাবশালী শহর নিউ ইয়র্ক সিটিতে যিনি মেয়র হিসেবে ইলেকশনে জিতেছেন, তিনি আর কেউ নন, জোহরান মামদানি। জোহরান মামদানি, আপনারা সবাই জানেন, সে জন্মগ্রহণ করেছে উগান্ডায়। তার ফ্যামিলি ভারতের গুজরাটে তাদের জন্ম, তাদের ফ্যামিলির বংশীয় যে পরিচয় গুজরাটের, এজন্য তাকে ভারতীয় বংশোদ্ভূত বলা হয়। মামদানি কেন আমেরিকা ইলেকশন জিতলো? হোয়াই? অনেকে অনেক কারণ বলছে যে এটা ওটা অর্থনৈতিক বিষয়, এই সেই। ব্যাপারটা আসলে এরকম না। ব্যাপারটা আসলে আমি আপনাদের একটু বুঝিয়ে বলি, তাহলে বুঝতে পারবেন। মামদানির স্মার্ট কিছু মুভের কারণে, মানে কিছু মুভ না, সম্পূর্ণ স্মার্ট মুভের কারণে সেখানে অর্থের খেলা হয়নি। সেখানে আপনার পরিবেশের একটা বিষয় ছিল। সেগুলো আমি বাংলাদেশের পলিটিক্সের সাথে আমি আপনাদেরকে একটু আহ, একটু আমি পার্থক্য করে বুঝিয়ে দিব যে মামদানি কেন ওখানে জিতলো, এবং বাংলাদেশের মামদানি মানে যতই সেই করুক, আহ, হয়তোবা রাকসুতে জিততে পারে, বাট ইন জেনারেল ইলেকশনে মামদানি বাংলাদেশে জিততে পারতো না। কেন জিততে পারতো না, অনেকগুলা উদাহরণ আমি টেনে বলবো। যে আমার আজকে মূল আলোচনা হচ্ছে যে আমেরিকার মেয়র ইলেকশন ভার্সেস বাংলাদেশের জাতীয় ইলেকশন, এবং দুটার মধ্যে কেন পার্থক্য আমি করব, এবং মামদানি কথা কেন বললাম, বা যিনি মামদানির বিপক্ষে নির্বাচন করেছিলেন, উনি হয়তো ওনার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সরি টু সে, উনি রিপাবলিকান থেকে দাঁড়িয়েছিল আর কি, এবং পূর্ণ সমর্থন ছিল ট্রাম্পের। তো এখন আমি আসি, মামদানি নিউ ইয়র্ক সিটির মতো একটি ধনী জায়গায়, যেখানে আমার যদি ভুল না হয় 2.3 ট্রিলিয়ন মার্কিন ডলারের একটা অর্থনীতি সেখানে আছে। আপনি চিন্তা করেন বাংলাদেশের অর্থনীতি কোথায় আর একটা নিউ ইয়র্ক সিটির অর্থনীতি কোথায়, এবং মোটামুটি বাংলাদেশের আয়তনে নিউ ইয়র্ক সিটি। তো মামদানি সেখানে টাকা পয়সা খরচ হয়েছে, এটা সত্য কথা, টাকা পয়সা খরচ হয়েছে, কিন্তু কিভাবে মামদানি জিতে গেল, জোহার মামদানি, সেটা আমি আজকে একটু আলোচনা করব। প্রথমে আমেরিকার পরিবেশটা সম্পর্কে আমি একটু আলোচনা করি, ওদের অর্থনৈতিক পরিবেশ, ধর্মীয় পরিবেশ, এই পরিবেশ। বর্তমানে আমেরিকা অনেক স্ট্রাগল করছে অর্থনৈতিক দিক থেকে। বহির্বিশ্বে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা খুব ধনী রাষ্ট্র, খুবই, কিন্তু আমেরিকার অর্থনীতি জাস্ট কিছু সংখ্যক মানুষের কাছে কুক্ষিগত। ট্রাম্প আসার পরে তো আরও কুক্ষিগত হয়ে গিয়েছে, এবং সেটা মিলিয়নিয়ারদের কাছে কুক্ষিগত হয়ে গিয়েছে। এবং ওখানকার যারা উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যারা আছেন, বা গরিব শ্রেণীর যারা মানুষ আছেন, তারা খুব ঝামেলায় পড়ে গেছে ডে টু ডে লাইফে। তাদের জীবন ব্যবস্থায় জীবন চালানোর জন্য ওরকম ফ্যাসিলিটিস তারা পাচ্ছে না, যেটা তাদের পাওয়া দরকার। যেরকম তারা ট্যাক্স দেয় সেরকম তারা পাচ্ছে না। এছাড়া ট্রাম্প যে ব্যবসায়িক নীতিগুলো চালু করেছিল, সেই ব্যবসায়িক নীতিগুলো চালু করার কারণে আমেরিকার মধ্যবিত্ত শ্রেণীগুলো খুবই একটি, কি বলবো, যে হার্শ রিয়েলিটি ফেস করছে। হার্শ রিয়েলিটি, জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। তারা ক্রিসমাসের সময় তাদের বাচ্চাদের জামা কাপড়, হাইলি দামি দামি জিনিসপত্র কিনে দিতে পারে না আগে যেটা পারতো। আগে তারা এখন তারা ক্রিসমাসের টাকা সঞ্চয় করতেছে, যারা ট্যাক্সের টাকাটা সমাজ দিতে পারে। এইরকম প্রেশারাইজ করা হচ্ছে, প্রচুর মানুষ হোমলেস হয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে নিউ ইয়র্ক সিটির অনেক, যে বিভিন্ন কি বলে, যে শোরুমের কাছে কাছে যে রাস্তার যে আপনার আছে না, ওটাকে কি বলে আপনার, এই যে ফুটপাতে মানুষ শুয়ে রয়েছে, আপনি দেখতে পাবেন আমেরিকার মতো জায়গায় ফুটপাতে মানুষ শুয়ে রয়েছে। বিকজ তারা তাদের খাদ্য চাহিদা মোটামুটিভাবে পূরণ করতে পারছে, মোটামুটিভাবে।
কিন্তু তারা তাদের বাসা ভাড়ার চাহিদাটা পূরণ করতে পারছে না। তার মানে মানুষের যে মৌলিক চাহিদা, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ছয়টা আর কি, ছয়টা, পাঁচটা না ছয়টা, তার মধ্যে একটা বাসস্থান তারা চাহিদা পূরণ করতে পারছে না। কতটা ভয়ানক একটা বিষয় চিন্তা করে আমেরিকার মতো জায়গায়। সেখানে মামদানি অ্যাজ এ কনসালটেন্ট, হোমলেস কনসালটেন্ট হয়তো ছিল আমি যতটুকু জানি আর কি, যারা হোমলেস পিপল, যারা আর কি বাড়ি ভাড়া নিয়ে সমস্যা ফেস করতো, তাদের নিয়ে উনি কাজ করতো অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে। কাউন্সিলর ছিল, কাউন্সিলিং করতো তাদেরকে যে কীভাবে কী করলে ভালো হয়, সেভাবে তারা আর কি। যেটা বলছিলাম যে আমেরিকা হোমলেস পিপল কেন হোমলেস হলো? কারণ হচ্ছে এই ক্যাপিটালিজম। এই ক্যাপিটালিজম মানুষকে ধ্বংস করে দিচ্ছে। মানুষ তো বুঝতে পারতেছে না। বহু আছে যে খালিদ ফারহান বা অনেকে আছে যারা ক্যাপিটালিজম সাপোর্ট করে। আমি ক্যাপিটালিজম সাপোর্ট করি না। আমি খেলাফত কেন সাপোর্ট করি আমি আপনাদেরকে পরে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখন এই কথাটা আসি। তো মামদানি তাদেরকে নিয়ে কাজ করছিল। মামদানি দেখে যে এই পিপলগুলা অর্থনৈতিকভাবে মোটামুটি সচ্ছল, মানে মোটামুটি সচ্ছল আর কি, কিন্তু ওইরকম সচ্ছল না যে তারা মানে বাড়ি ভাড়া করতে পারবে, অ্যাফোর্ড করতে পারবে, এরকম না। আচ্ছা, ঝামেলাটা কোথায়? অতিরিক্ত মানে নিউ ইয়র্ক সিটি একটা হাই প্রোফাইল সোসাইটি, এলিট সোসাইটিদের জায়গা, সব কিছু ঠিক আছে, কিন্তু সব কিছু ওভার প্রাইস হচ্ছে, ওভার রেন্ট হচ্ছে, সব কিছু ওভার। আপনার যদি শুধু দাম বলেন বা আপনার জীবন চালানোর জন্য যা যা প্রয়োজন সব কিছু ওভার রেটেড হয়ে গেছে। তো মামদানি চিন্তা করলো যে এইটা নিউ ইয়র্ক সিটি এখন আর গরম মানুষের সিটি নেই, এটা এখন কিছু পাশ্চাত্যের বিলিয়নিয়ারদের সিটি হয়ে গেছে বা কিছু মিলিয়নিয়ার সিটি হয়ে গিয়েছে, যেটা ওর মনকে খুব ব্যথিত করে বা এটা চিন্তায় ফেলায়। ও রাজনৈতিক দর্শন ও সবসময় বলে যে আমি ডেমোক্রেট সোশ্যালিজম পার্টি করি আর কি। যাই হোক, করতেই পারে, অ্যাজ হি উইশ, সে চাইতেই পারে আর কি। তো ওই যে সোশ্যালিজম ওর ভিতরে ছিল, ও চিন্তা করলো যে মানুষ তার সম অধিকার পাচ্ছে না। মানুষ সম অধিকার কি? সে খাদ্য পাবে সরকার থেকে, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তা, এই ছয়টা জিনিস তাকে সরকার থেকে দিতেই হবে। এলো ওই সরকার ব্যর্থ সরকার, যে সরকার তার রাষ্ট্র জনগণের এই ছয়টা চাইটা পূরণ করতে পারবে না, তাকে ক্ষমতা থেকে নামানো শুধু উচিতই নয়, ওই সরকারের নিজের দায়িত্ব রেজিগনেশন দিয়ে ক্ষমতা থেকে চলে যাওয়া এবং একজন ভালো কাউকে ক্ষমতা বুঝিয়ে দেওয়া, যেন সে ভালোভাবে তার দায়িত্বটা পালন করতে পারে। এই ছটা মৌলিক চাহিদা মানুষ অবশ্যই পূরণ করতে হবে। সরকারের এটা দায়িত্ব করে। সরকার জনগণের কাছ থেকে ভ্যাট নেয়, ট্যাক্স নেয়, শুল্ক নেয়। তো মামদানি চিন্তা করলো যে এদের জন্য কাজ করতে হবে। তো মামদানি মাঠে নেমে গেল এবং মামদানির কাছে টাকা ছিল না। মজার ব্যাপার হচ্ছে মামদানির কাছে টাকা ছিল না, মানে একদম টাকা নাই। সে এমনি হাই প্রোফাইল মানে পরিবারের সন্তান। তার মা একজন ফিল্ম ডিরেক্টর, তার ওয়াইফ সিরিয়ান ওমেন, অ্যারাবিয়ান, শি ইজ অ্যারাবিয়ান, এবং সে নিজে একজন ভারতীয় বংশোদ্ভূত, বাট তার ভারতে জন্ম হয় না, উগান্ডায় জন্ম হয়েছে। উগান্ডা থেকে সে 6 থেকে 7 বছর বয়সে মনে সে আমেরিকা চলে আসে এবং সেখানে তার পড়াশোনা এভরিথিং শেষ করে, এবং সে একটু মিডিয়া জগতেও সংযুক্ত ছিল। এই যে মিডিয়ার যে পাওয়ারটা, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। মামদানি দেখলো যে সিম্পল যে কিছু ট্রিক্স খাটানো, সেগুলো ট্রাই করছিল। সে জানে যে একটা না একটা সময় এটা বোম্বিং করবে, এটা ফায়ার করবে। সে মানুষের স্টার্টিংয়ে ইন্টারভিউ নেওয়া শুরু করবো। কিছু মানুষ ইন্টারভিউ নিত যে আচ্ছা আমেরিকার নিউ ইয়র্ক সিটি কী অবস্থা, আপনি কি চান, আপনার ভবিষ্যৎ চিন্তাভাবনা কি, কাকে ভোট দিবেন ইত্যাদি। তো মামদানি ওরকমভাবে সাড়া পাচ্ছিল না। পরে আস্তে আস্তে মামদানিকে সবাই মানে মনে করলো যে সে একজন সাংবাদিক এবং সে একজন নিউজ রিপোর্টার, সে মানুষকে উপস্থাপক, সে মানুষকে জাস্ট গিয়ে জিজ্ঞেস করে ভাই পাগলের মতো, ঠিক আছে, সবাই এরকম চিন্তা ভাবনা শুরু করলো। তো মামদানি তার সাথে সাথে কি করলো, তার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, যতগুলা মানে আপনার অনলাইন এগুলো আছে সবগুলো কাজে লাগালো। সবগুলোতে সে অ্যাকাউন্ট খুললো এবং সেখানে সে পাবলিসিটি করা শুরু করলো।
মামদানি কিছু কিছু ট্রিক্স খাটিয়েছে, আমি আপনাকে বলি। যেমন ও মিডিয়াকে কাজে লাগিয়েছে এবং মিডিয়া দিয়েই আমেরিকার যে সবচেয়ে ধনী রিপাবলিকান দ্যাট দ্য পার্সন তাকে হারিয়ে দিয়েছে। আই এম সরি টু সে, আমি পার্সনের নামটা আমার মনে পড়ছে না এখন, আমি ভুলে গিয়েছিলাম। জাস্ট বলছিলাম কারণ আমেরিকার রাজনীতি নিয়ে অত করি না আমি। তারপর একটু পড়াশোনা করছিলাম যেহেতু। হ্যাঁ, যেটা বলছিলাম, এরপর মামদানি তথ্য সন্ত্রাসটাকে কাজে লাগালো। তথ্য সন্ত্রাস, সে মিডিয়াকে একটা পাওয়ার হিসেবে কাজে লাগালো। মেন স্ট্রিম মিডিয়া না, সেটা অনলাইন ভিত্তিক মিডিয়া, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক। এখানে খুব পপুলার হলো মামদানি। মামদানিকে সবাই একজন স্টার হিসাবে দেখলো, যে সে একজন টিকটক স্টার, ইনস্টাগ্রাম স্টার, সে একজন ফেসবুক স্টার। সে একজন যেটা বলছিলাম আর কি, একটু আশেপাশে হয়তো সারাউন্ডিং সাউন্ড আছে, একটু ডিস্টার্ব হতে পারে, আই এম সরি টু সে, আমি যেন ক্ষমা প্রার্থনা করছি। তো মামদানি, জোহরান মামদানি তার ম্যাজিক্যাল অবতার নিয়ে চলে আসলো এবং তার যে সে স্মাইল, সে একটা স্মাইল আছে, সে খেয়াল করলো যে তার স্মাইলে জাদু আছে এবং সে সব জায়গায় স্মাইলিং করতে শুরু করলো। এবং সে খুব হাস্যরসক একজন মানুষ, সে হাসতে পছন্দ করে। তার ভিতরে একটা ক্লাসিক ভাইব আছে যেটা ইয়াংস্টারদের আকর্ষণ করলো। এবং তার যে কিছু কিছু স্ট্র্যাটেজি সে নিল, সে কখনো উপস্থাপন করছে, কখনো মানুষের সাথে বসে খাওয়া দাওয়া করছে, কখনো সে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করছে, কখনো সে কখনো সে পরিষ্কার কখনো সে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করছে, কখনো বা দেখা যাচ্ছে যে সে মানুষের ডে টু ডে লাইফের যে চাহিদাগুলো নিয়ে যে আন্দোলন হয় আমেরিকা, সেটা সারা ওয়ার্ল্ডে হয় আর কি। বাংলাদেশে তো প্রতিদিনই এখন ঢাকার আন্দোলন সহ হয়ে গিয়েছে। তো মামদানি ওরকম বিভিন্ন আন্দোলনে সংযুক্ত স্থাপন করলো এবং সবার সাথে সহমত পোষণ করলো। এরপর মামদানিকে আস্তে আস্তে সবাই চিনতে শুরু করলো। এরপর মামদানি ইয়াংস্টারদেরকে বোঝাতে সক্ষম হলো যে তোমরা যে শিক্ষা লোনটা নিচ্ছ, এটা তোমাদের উপর একটা জুলুম করা হচ্ছে, সুদভিত্তিক অর্থনীতি তোমাদের জুলুম করা হচ্ছে, এবং সেটাকে আমি আরও একটু কমফোর্টেবল করে দিতে পারি। যদি আমি মেয়র হতে পারি তাহলে সেটাকে একটু, আমি হয়তো সুদ বন্ধ করতে পারবো না, বাট সেটাকে একটু কমফোর্টেবল করে দিতে পারবো তোমাদের জন্য। ইয়াংস্টাররা একটা ধারণা পেলো এবং তারা খুব উদ্বুদ্ধ হলো। মামদানির স্টাইলিশ চলাফেরা, মামদানির সুদর্শন চেহারা, মামদানির স্মাইল, মামদানির যোগ্যতা, সব কিছু এভরিথিং মামদানির পক্ষে চলে গেল। এবং অপরেন্ট সাইডে যে পার্সন ছিল, সে খুব বয়োবৃদ্ধ একজন মানুষ, খুব বড়লোক হতে পারে, সেও এলিট সোসাইটির খুব ক্লাসি, তার একটা ভিতরে একটা ভাইব আছে, বাট তাকে খুবই হার্শ মনে হতো। কথাবার্তা স্টাইল দেখলে মনে হতো যে নট লাইক সে ইয়াংস্টারদের পক্ষে, নট লাইক জেনজিদের পক্ষে সে হবে না। তার চিন্তাভাবনা ওল্ড ম্যাথডের, সে চিন্তাভাবনা করতে পারবে না কীভাবে তরুণদের নিয়ে কাজ করা যায়, মধ্যবিত্তদের নিয়ে কাজ করা যায়। তার চিন্তাভাবনা শুধুমাত্র বিলিনিয়ার মিলিনিয়ারদের নিয়ে। এখানে বাস খেলো। উনি মেন স্ট্রিম মিডিয়াতে নিয়ে কাজ করলো, মেন স্ট্রিম মিডিয়াতে গিয়ে উনি ইন্টারভিউ করলো। মামদানি সেখানে কাজ করলো কি, মামদানি সেখানে পডকাস্টে গেল এবং সিঙ্গে বাংলাদেশে কিন্তু রিসেন্টলি আমি আমার পরবর্তী ভিডিওতে এই জামায়াতের স্ট্র্যাটেজি নিয়ে বলবো যে জামাতের স্ট্র্যাটেজি আর মামদানির স্ট্র্যাটেজি সম্পূর্ণ সেম। এবং জামাত ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি তাদের পক্ষে নিয়েছে, ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি, এবং সেটা খুব ভালোভাবে জামাতের কাজে লাগছে আর কি। এই পডকাস্টগুলোতে ইন জেনারেল যে আলোচনাগুলো হয় সেখানে মামদানি গেল এবং খুব সাড়া পেল ইয়াংস্টারদের মধ্যে। কারণ ইয়াংস্টাররা যখন বাসে, ট্রেনে, যে কোনো জায়গায় যায়, ওই গিয়ে একটু অনলাইনে ঢুকে আছে, একটু পডকাস্টে কে কী বললো, তখন দেখি যে আচ্ছা জোহর মামদানি আছে, ওই ছেলেটা তখনও জানে না যে ও মেয়র ইলেকশনে দাঁড়াচ্ছে। এটা তো রিসেন্টলি 4-5 মাস আগে যে হ্যাঁ সেই মেয়র ইলেকশনে দাঁড়াচ্ছে এনতেনাডমার্কম। ও আচ্ছা, পডকাস্ট দেখি কেউ কী চিন্তা ভাবনা করে আমেরিকা সোসাইটি নিয়ে, আমেরিকার মানুষজনদের নিয়ে। এরপর জোহর মামদানি তার ক্যারিজমেটিক লিডারশিপটা দেখেন, সে খুব ভালো বলতে পারে। এবং এখানেই আমেরিকা বাংলাদেশের রাজনীতির মধ্যে পার্থক্য আছে। সে খুব ভালো বলতে পারে এবং তাকে বলার সুযোগ করে দেওয়া হলো। সে মাঠে ঘাটে যে কোনো জায়গায় প্রচার করছে, সাইকেলিং করছে, কখনো তো সুইমিং করছে, কখনো খাবার টেবিলে আছে, যে কোনো জায়গায় তার প্রচারণা, মানে প্রচারে যে প্রসার, এটা হলো মামদানি বড় প্রমাণ। এবং মামদানি
এমন একটি ছেলে, সে হাল ছাড়তে পছন্দ করে না, সে হাল ছাড়েনি। প্রিয় দর্শক, আপনারা চিন্তা করুন যে মামদানি সে হাল ছাড়েনি, মামদানি হাল ছাড়েনি, মামদানি হাল ছাড়েনি। এই হাল না ছাড়ার কারণে মামদানি, দেখুন প্রিয় দর্শক, মামদানি কী করেছে। মামদানি যে স্ট্র্যাটেজিগুলো সাজিয়েছিল, প্রথমে সে কী করলো, ইন্টারভিউ, নর্মাল সেগমেন্ট, এরপর কী করলো, খাবার টেবিলে, এরপর কী করলো, স্কুল কলেজে সে যাচ্ছে, ওখানে গিয়ে কথাবার্তা বলছে বিভিন্ন বয়স্ক ইয়াংস্টার, ঠিক আছে, সকল মানুষের কথাবার্তার সে জানার চেষ্টা করছে। এরপর সে কী করলো, বিভিন্ন ধরনের কলম বানালো, যেগুলা জামাত ইসলামী করে আর কি, কলম, স্টিকার, প্লে কার্ড, ক্যালেন্ডার, এগুলো বানালো, এবং ক্যাপ, টি শার্ট, এগুলো মানুষকে দেওয়া শুরু করলো। এবং মানুষের কিছু ভালো, বা যদি কোরিয়ান্টার কমিটির সাথে দেখা করতে গেলো, আচ্ছা মামদানি পকেটে যদি কিছু টাকা পয়সা থাকে, বা তার ডেমোক্রেটের হয়ে সে তো রাজনীতি করছে, কিছু টাকা পয়সা তো তার পক্ষে ছিল, এমন তো না যে একেবারে ফকিরান্তিভাবে সে পলিটিক্সে নেমেছে, ব্যাপারটা এরকম না, কিছুটা টাকা পয়সা ছিল, তো তাকে হিসাব করে খরচ করতে হতো, টাকা পয়সা তার কাছে ছিল, কিন্তু কিছুটা হিসাব করে খরচ করতে হতো, কিন্তু ওরকম টাকা পয়সা ছিল না, অডেল টাকা পয়সা ছিল না, তার বিপক্ষ দলের রিপাবলিকের মতো অত অডেল টাকা পয়সা ছিল না। তো সে হিসাব করে বিভিন্ন কমিটিকে খাওয়াতো যে আচ্ছা ঠিক আছে, আপনারা আজকে এসেছে আমার সঙ্গে করছেন, চলো আমরা লেটস টুগেদার, আসেন আমরা আজকে একসাথে ডিনার পার্টি করি, অসুবিধা কি, লেটস টুগেদার ডিনার পার্টি। তো করলো, করার পরে এরপর হচ্ছে পরবর্তী স্ট্র্যাটেজিতে চলে গেল, সেখানে হচ্ছে হলো অনলাইনে সে কিছু মোটিভেটিং স্পিচ দেওয়া শুরু করলো দর্শকদের উদ্দেশ্যে, যে আপনি যদি এরকম করেন, বা কিছু গেম, ঠিক আছে, তুমি এটা করলে, হ্যাঁ তুমি যা কিছুই হবে মামদানিকে জিতাতে হবে, মামদানিকে মেয়র বানাতে হবে, মামদানি তোমার জন্য এই কাজটা করবে, মামদানি তোমার এই গ্রসারি সমস্যাটা দূর করবে। মানে আম জনতার সাথে সম্পূর্ণ মিশে গেল, যেটা আমেরিকা এর আগে ডেমোক্রেটদের ভিতরে যেমন হিলারি ক্লিন্টন করেছিল, ঠিক সেমভাবে মামদানি করেছে, কিন্তু মামদানি একটু স্মার্ট মুভ নিয়েছে, সেটা হচ্ছে যে বিভিন্ন পডকাস্টে গিয়েছে, মানুষের সাথে ব্যক্তিগত আলোচনা করেছে, মানুষকে একটু সেবা যত্ন করেছে, ঠিক আছে। যেমন আপনি ডোনাল্ড ট্রাম্পকে দেখবেন যে একটা ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল, যে সে ম্যাকডোনাল্ডসে গিয়ে খাবার দিতেছে সাধারণ মানুষকে, এই আমার পক্ষ থেকে আসছে তুমি খাবার খাও, এই যে মানুষকে একটা স্ট্র্যাটেজি, একটা ভালোবাসা দেওয়া, একটা দেওয়া, এটা হলো পলিটিশিয়ানদের কাজ। কিন্তু বাংলাদেশের পলিটিশিয়ানদের কি, সেটা জামাত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, একবার নেতা হয়ে গেলে তার ধারে কাছে যাওয়া যায় না, তাকে ছোঁয়া যায় না, এটা হলো বড় প্রবলেম, তাকে ছুঁইতে হবে। আমার নেতাকে আমি ছুঁইতে পারবো, সেই হলো নেতা, আমার নেতাকে আমি ধরতে পারবো, আমার নেতাকে আমি ফিল করতে পারবো, আমার নেতা জামাটা আমি ধরবো, যে আচ্ছা এটা নেতা, আচ্ছা এটা নেতা, আমার নেতাকে আমি হ্যান্ডশেক করে ফিল করতে পারবো, যা উনি আমার পাশে আছে, ওনাকে আমি ভাই মনে করি। মামদানিকে নিউ ইয়র্ক সিটিতে কেউ তার কোনো বোন তাকে ভাই মনে করে, কোনো তার প্রচুর ক্রাশ রয়েছে মেয়েদের ভিতরে, কোনো ক্রাশ তাকে তার নিজে ক্রাশ মনে করে, বা কোনো মা তার নিজের সন্তান মনে করে, কোনো ভাই তাকে নিজের ভাই মনে করে, কোনো বাবা তার নিজের সন্তান হিসেবে নিজের ছেলে মনে করে। বুঝতে পারছেন মামদানির এটা? এরপর মামদানি যে স্মার্ট মুভটা নিল, সে আর অনলাইন থেকে সরল না, অনলাইন থেকে সে না সরে জোহান মামদানি কী করলো, সে অনলাইন ভিত্তিক কাজ করা শুরু করলো, তার সব কিছু অনলাইনে, সে ডে টু ডে লাইফে যা কিছু করছে, অ্যাজ এ মেয়ের ইলেক্টর হিসেবে, সে মেয়ের ইলেকশন করবে, একজন মেয়ের পার্সন হিসেবে সে যা যা করা দরকার সে সব কিছু করছে, এভরিথিংস মামদানি করছে। এবং এখানেই রিপাবলিকানরা হেরে যাওয়ার কারণ হচ্ছে, উল্টো দিকে রিপাবলিকানরা কী করছিল, রিপাবলিকানরা বলছিল যে মামদানি ইহুদি বিদ্বেষী, মামদানি আপনার করে কি বলে, মামদানি মুসলমান, সে হাত দিয়ে খায়, আর এটাই তো মানুষের মৌলিকত্ব, সে হাত দিয়ে খায়, এটাই তো মানুষের মৌলিকত্ব, এটা তো ওই রুট লেভেলের যারা ওই যে আমেরিকা ইমিগ্রেন্টস আছে, তারা বহু মানুষ আছে হাত দিয়ে খায়, ওই আফ্রিকান ইয়েরা সবাই হাত দিয়ে খায়, অনেক রুট আমেরিকানরাও আছে যা হাত দিয়ে বার্গার, হটডগ, সামুচা এগুলো খায়, রুটেড, একদম রুটেড, তারা ওই এলিট সোসাইটি না, একদম রুটেড। মামদানি একদম রুটেড পারসন, মামদানি একদম মানুষের সাথে মিশে গিয়েছে, এই জন্য মামদানি ইলেকশনে জিতেছে। মামদানি তার প্রথম স্ট্র্যাটেজি ছিল যে আমি ইহুদি বিরোধী, আমি যুব সমাজ নিয়ে কাজ করব, আমি আমার সমাজের মধ্যবিত্তের কথা কেউ চিন্তা করে না ভাই, সারা ওয়ার্ল্ডে কেউ চিন্তা করে না,
মামদানি মধ্যবিত্ত নিয়ে কাজ করবে, মামদানি মধ্যবিত্ত নিয়ে কাজ করবে, আমি বলে দিলাম। সে যেটা তার ইলেকশনের স্লোগানে বা তার ইলেকশনের ম্যানিফেস্টো সে যেটা বলেছিল, মামদানি সেটা করে দেখাবে। মামদানি বলেছে যে মধ্যবিত্ত নিয়ে কাজ করবে, তাদের হতদরিদ্র মানুষদের নিয়ে সে কাজ করবে, সে গ্রসারি শপ করবে, সে সব কিছু করে দেখাবে। মামদানি দেখেন, মামদানি আছে মুসলমান, তার উপর প্রেশার আছে বিকজ অফ ফার্স্ট মুসলিম পার্সন যে আমেরিকার মতো নিউ ইয়র্ক শহরে সে একজন ইলেকট্রোভাবে মেয়র সিলেক্ট হয়েছে, তাকে মেয়র হিসেবে আমেরিকার জনগণ তাকে বানিয়েছে, নিউ ইয়র্ক সিটির জনগণ। তো মামদানি যে ক্যারিশমেটিক লিডারশিপ, মামদানির যে পার্সোনালিটি, মামদানি হ্যাঁ ঠিক আছে তার ব্যক্তিগত লাইফে অথবা ওরকমভাবে তার ইসলাম প্র্যাকটিস আছে কিনা জানি না, তার ওয়াইফের চলাফেরার স্টাইল বা তার মা ফিল্ম ডিরেক্টর, উনি ইন্ডিয়ান মুভিটি বানায় আর কি, ওই মিক্স আর কি, যে ইন্ডিয়ান আমেরিকান মিক্স ভাষার মুভি যেগুলো আর কি, প্রচুর পুরস্কার পেয়েছে আর কি মামদানির মা। ওর ফাদার কলম্বিয়া ইউনিভার্সিটির একজন প্রফেসর, খুব হাই প্রোফাইল প্রফেসর। তো তো মামদানির ব্যক্তিগত ইসলাম সম্পর্কে কিছু বলবো না আমি, তার প্র্যাকটিসিং মুসলিম ওটা নিয়ে আমি আলোচনা করবো না, কারণ আমরা সবাই ওরকমভাবে প্র্যাকটিসিং মুসলমান হিসেবে কাজ করতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। এটার জন্য আমরা সবাই ক্ষমা চাই সৃষ্টিকর্তার কাছে এবং সাধারণ মানুষের কাছে, কারণ আপনাদেরকে আমরা নিজেরও প্র্যাকটিসিং মুসলমান হিসেবে কাজ করতে পারছি না, আপনাদেরকে শেখাতে পারছি না। তো মামদানি যেটা করছিল, যেটা বলছিলাম আমি এটা আমার ভিডিওটা বেশ লং হয়ে যাচ্ছে, পুরো প্রায় 20-21 মিনিট হয়ে গেছে ভিডিওটা, তবে বলতে হয় আর কি মামদানি কেন আজকে জিতে গেল। প্রথমত হচ্ছে মামদানি বলেছে আই এম এ মুসলিম, সে সাহস করে বলেছে, আরে বেটা আমি মুসলমান, আমি ইয়াং, তুই বেটা বুড্ডা, তোর সময় নাই, আমি বেটা ইহুদি বিরোধী। কেন ইহুদি বিরোধী? আমি ওই সমস্ত ইহুদি বিরোধী, আমি আমেরিকার ভালো ইহুদিদের বিরুদ্ধে না। আমেরিকার কিন্তু বহু ইহুদি আছে যারা জায়নিজম সাপোর্ট করে না, তারা তারা ইহুদি হিসেবে ইহুদি ধর্ম পালন করে, জায়নিজম সাপোর্ট করে না। তো ভালো ইহুদিদের পক্ষে আমি আছি, কিন্তু ইসরায়েলি ইহুদিদের পক্ষে নাই। এবং নেতানিয়াহু যদি কখনো আমেরিকার ভিতরে ঢুকে নিউ ইয়র্ক সিটিতে আসে, তাকে আমি গ্রেপ্তার করবো অ্যাজ এ মেয়র হিসাবে, তাকে আমি গ্রেপ্তার করবো, সে রাইটস আমার আছে। জোরান মামদানি কথা বলেছে, এবং মামদানির সাথে পুরো আমেরিকার ইয়াংস্টাররা, মিডিয়া জগতের পার্সোনাল, ছোটো ছোটো ওরকম হাই প্রোফাইল মিডিয়ার ব্যক্তিগত না, ছোটো ছোটো মিডিয়ার ব্যক্তিত্বরা, এবং পরে দেখলাম যখন হাই প্রোফাইল ব্যক্তিরাও সাথে যুক্ত হয়েছিল, তারা নিজেরা থেকে মামদানির প্রচারণা করছে। এই অল ওভার যে পার্সোনালিটিটা বিল্ড আপ করেছে মামদানি, সেটা তার ইলেকশন জয়ের ক্ষেত্রে সাহায্য করেছে। আর ওদিকে রিপাবলিকান কী করেছে, তার গতানুগতিক ধারা, ওই টাকা পয়সা দিলাম, যে প্রচারণা করো, নর্মাল লিপেট বিলি করা, একটু আয়োজন, মানুষ আপনার মিশন ভিশন দেখতে চায়। বারবার বলছি, মানুষ আপনার মিশন এবং ভিশন দেখতে চায়। মামদানির মিশন মানুষ বুঝতে পেরেছে, মামদানির ভিশন মানুষ বুঝতে পেরেছে। আপনাকেও রাজনীতি করার সময়, আমেরিকার কথা বলতেছে, আমেরিকার রাজনৈতিক পরিবেশ আছে, ওই সব জায়গায় রাজনীতি করতে গেলে আপনাকে প্রথমে মানতে হবে যে আপনাকে পোলাইট হতে হবে, আপনাকে গণমানুষের কাছে যেতে হবে, গণমানুষ ছুঁতে পারে, প্রথম কথা ছুঁতে পারে, তাদের ফিল করতে পারে যে আপনি তাদেরই একজন। আমি আমার নেতাকে ধরতে পারি, ছুঁতে পারি, বুঝতে পারি, অনুধাবন করতে পারি, এরকম নেতা হতে হবে। বুঝতে পেরেছেন? আশা করি আপনারা আমার কথাটা অনুধাবন করতে পেরেছেন। এবং ফাহাদ অ্যানালাইসিস আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা আমার লাইফের ফার্স্ট ভিডিও, তো অনেকদিন ধরে পলিটিক্যাল ভিডিও বানানোর চিন্তা ভাবনা করছিলাম, তো জানি না কেমন হয়েছে। আপনারা সবাই আমাকে একটু সহযোগিতা করে, সাপোর্ট করে, লাইক, শেয়ার, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে, পলিটিক্যাল ভিডিওটা যদি কিছুটা আপনাদের মনে যদি একটু দোলা দিতে পারে, ঠিক আছে, একটু মশালা দিতে পারে, তাহলে আমি আবার আপনাদের জন্য ভিডিও বানাবো ইনশাল্লাহ। আর যদি আপনাদের কাছে মনে হয় যে ছেলেটা বেশি বুঝে, ওভার স্মার্ট, পোতপাক না, আচ্ছা এই ভিডিও দেখা যাবে না, তাহলে ডিসলাইকও দিতে পারেন বা হাহারে একটা দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।